এরপরেই আমরা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। এবার একটু রাজনৈতিক দিকটা আমরা দেখার চেষ্টা করি। কালকের পর আজকেও ঠিক একইভাবে, বরং বলা ভালো আরেকটু ঝেড়ে কাশা আর কি। তৃণমূলের প্রবীণ শিবের আরেকটু ঝেড়ে কাশলো। সুদীপের ছাগলের তৃতীয় সন্তান তত্ত্বের পর এবার ফিরহাদ হাকিম। মমতাই শেষ কথা, দলের রাশ তার কাছে, ফের স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। শান্ত, যখন দলের, আমাদের প্রতিনিধি শান্তির মুহূর্তে সরাসরি রয়েছেন, কথা বলবো, দলের শীর্ষ নেতারা যখন বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছেন, তখন কি যে আগের বক্তব্যগুলো সেটা সহজে ঢাকা যাবে? একদমই আগের বক্তব্যগুলো কিন্তু কোনোভাবেই ঢাকা যাবে না, কারণ প্রবীণ নেতা, যারা প্রবীণ নেতাদের তালিকায় পড়ে, তারা কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছেন, যেই আসুক না কেন, যেই দলে আসুক না কেন, যে যাই খুশি বলুক না কেন, দলের কিন্তু শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ দলের রাশ, যেটা আমরা আজকে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করি যে দলের রাশ কি অন্য কারোর হাতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ফিরহাদ হাকিম কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, কারো কাছে যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। অর্থাৎ দলের কথাই যে শেষ কথা তা নিয়ে কিন্তু কোনো, দলের কথাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। অর্থাৎ এতদিন ধরে যে কথাগুলো বারবার করে বলা হচ্ছে, নবীন রাজার তালিকাবাজার, বিশেষ করে কুণাল ঘোষ যে অভিষেকের শিবির হয়ে যে কথাগুলো বলছে, সেই বিষয়গুলো কিন্তু আগেও তিনি খণ্ডন করেছেন, আর আজকে তিনি স্পষ্ট কথা বলে দিলেন, রাশ কারুর কাছে যাচ্ছে না, যা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা। অর্থাৎ আগামী দিন কি হবে দলে, কে দলের চালিকা শক্তি হবে এবং দল কোন পথে চলবে, সেই কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলবে, অন্য কেউ নয়, কারণ তিনি দলের সুপ্রিমো। আর সেখানে কোথাও একটা মনে করা হচ্ছে যে এই নবীনদের সঙ্গে কিন্তু সংঘাতটা কিন্তু আরও চরমে উঠতে চলেছে। গতকাল মনে করা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম তারা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে যাওয়ার পর কোথাও এই বিষয়টি মিটে যাবে, কিন্তু তা নয়। আজকে কিন্তু দুটো বিষয়, অর্থাৎ সুব্রত বক্সির পাশে থাকার বিষয়টা ফিরহাদ হাকিম পরিষ্কার করে দিয়েছেন, যেভাবে কুণাল ঘোষ সুব্রত বক্সিকে আক্রমণ করছিলেন, আর দ্বিতীয় বিষয় হচ্ছে দলের রাশের বিষয়টা। এই দুটো বিষয়টি কিন্তু ফিরহাদ হাকিম পরিষ্কার করে দিয়েছেন। সংঘাত থামলো না, সংঘাত কিন্তু বাড়লো। আর এক্স্যাক্টলি, সামনে লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে কোথায় সংগঠন আরো মজবুত হবে তা নয়, মানে নবীন প্রবীণ দ্বন্দ্বটা বরং আরো বেশি সামনে চলে আসে। নজর থাকবে শান্ত। একদমই তাই লিমা, আর আমরা দেখতে পাচ্ছি তৃণমূলে একটা আড়াআড়ি বিভাজন দেখা যাচ্ছে, নবীন প্রবীণ দ্বন্দ্ব ক্রমশ জোরালো হচ্ছে, সেই ছবি বারবার করে উঠে আসছে। ফিরহাদ হাকিমের বক্তব্য তুমি শোনাচ্ছিলে, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গৌতম দেব, তিনি কি বলছেন, তিনি বলছেন মমতাই দলের একমাত্র নেত্রী। আর শুধুমাত্র আমরা দেখছি গৌতম দেবই নয়, তার পাশাপাশি সুদীপ ব্যানার্জি, তার গলায়ও একই সুর, অর্থাৎ প্রবীণরা একই সুরের সুর মেলাচ্ছেন। শোনাবো আপনাদেরকে একের পর এক কে কি বলছেন। তৃণমূল কংগ্রেসের প্রথম এবং শেষ কথা মমতা ব্যানার্জি, তিনি যা করবেন সেটাই তৃণমূলের সিদ্ধান্ত। এই আলোচনাতেই আমি কুণ্ঠা বোধ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ওয়ান অ্যান্ড অনলি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিকল্প এখন ভারতবর্ষের রাজনীতিতে নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সবার উপরে, তারপরে অন্য ব্যাপার আলোচনা হবে। এই সংঘাতের কোনো জায়গা নেই, এটা আমার বেশ কিছুটা আরোপিত সংঘাত। নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রজন্মের, নতুন প্রজন্মের আইকন। রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় পরে জেনারেশন নেক্সটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জায়গা করে নেবে। এদিকে তৃণমূলের নবীন প্রবীণ বিতর্ক যখন ক্রমশ জোরালো হচ্ছে, তখন বিস্ফোরক আমরা দেখতে পাচ্ছি নারায়ণ গোস্বামী। তিনি কি বলছেন, অনেক নেতার সফটওয়্যার আপডেটই নেই, তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে। সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে, তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। আর তৃণমূলের এই আদি নব্য বিতর্কের মধ্যে খুব ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। তিনি বলছেন যে দ্বন্দ্ব নিয়েই 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা, এবং যদিও তিনি দাবি করছেন যে মমতা অভিষেকের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, এবং তিনি বলেছেন যে মমতাকে নেত্রী হিসেবে চাই, দরকার অভিষেককেও। শুনুন। দ্বন্দ্ব পৃথিবীর সব দলে থাকবে, দুটো মানুষকে দেখতে এক হয় না, তো দ্বন্দ্ব থাকবেই, কিন্তু দ্বন্দ্বের পরেও কিন্তু আমরা
এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 3বার জিতেছে, লাস্টবার চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। এবছরে আমাদের টার্গেট এই পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত বিজেপিকে শুনে নামিয়ে আনা। লড়াই বলে যেভাবে প্রজেকশন হচ্ছে কোনো লড়াই নয়। অভিষেক আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমানভাবে চাই। আর এই দ্বন্দ্বের মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত চাঞ্চল্যকর একটা মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন তৃণমূলের এই যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, এটা বিজেপির চিত্রনাট্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ। তার এই মন্তব্যে খুব স্বাভাবিকভাবেই একেবারে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। শুনুন তার বক্তব্য। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। বুঝলেন পরিস্থিতিটা? তৃণমূলে এই যে আদি নব্যের দ্বন্দ্ব, নবীন প্রবীণ দ্বন্দ্ব, সেটা ক্রমশ জোরালো হচ্ছে। কি হলো বলুন তো দলের? জানার চেষ্টা করি বরং। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। রাজা, অবশ্যই এটা দেখো, এটা আদি নব্বর থেকেও বড়, যেটা এটা এজ সংঘর্ষ। আচ্ছা, মানে কার বয়স কত, কে মমতাকে ছোটবেলা থেকে, মানে তার রাজনীতির ছোটবেলা থেকে দেখেছেন, আর কে পরে জন্মেছেন। এখন যিনি পরে জন্মেছেন, জন্মটা তো তার হাতে ছিল না, মানে তাকে যে নব্য বলা যাবে এমন নয়। তিনি বয়সে নবীন। নব্য হচ্ছে যারা 2009-এর পর বা 14-র পর বা 13-র পর যারা এসেছেন, তারা নব্য। মূল দ্বন্দ্বটা কিন্তু হচ্ছে কোন এজ গ্রুপ সেকেন্ড পজিশনটা পাবে। বাংলা কথা যেটা লোকে বুঝতে পারছে যে দ্বিতীয় পদাধিকারীটি কে, দ্বিতীয়টা কালেকটিভ লিডারশিপে চলবে নাকি সেখানে অভিষেক শেষ কথা বলবেন, এটা নিয়ে তো মূল দ্বন্দ্ব। আমরা যেটুকু গোদা বাংলায় বুঝছি। এখন দেখুন কতগুলো প্রশ্ন তোলা যায়। আমরা প্রশ্ন তুলতে পারি, প্রশ্ন তোলা যায় যে এটা প্রতিষ্ঠা দিবসে শুরু হয়েছে এমন নয়, গত 1.5 মাস ধরে এটা চলছে। আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলে 30 সেকেন্ড এটা থামিয়ে দিতে পারেন না? অতীতে এমন হয়নি? কল্যাণ ব্যানার্জি অতীতে বলেননি কে অভিষেক, আমার নেতা শুধু মমতাই। তারপরে কি দেখেছিলেন, যখন অভিষেকের নেতৃত্বে ধর্ণামঞ্চে চলছে, সেখানে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারই নেতৃত্বে, আবার দিল্লিতেও তিনি যখন যেদিন অ্যারেস্ট হলেন, কিছুক্ষণের জন্য ডিটেন হলেন, সেখানে সমস্ত সিনিয়র লিডারশিপ আন্ডার দ্য লিডারশিপ অফ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কাজ করলেন। তারপরে পঞ্চমী বা ষষ্ঠী, ওই পুজোর ঠিক আগটায় একটা সময় এলো যখন সুব্রত বক্সী একটা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। তিনি বললেন, দিদি আপনি অনেক দিন সামনে নেই, বাংলার কোনো কোনো অংশের মানুষ মনে করতে শুরু করেছেন আপনি বোধহয় হারিয়ে যাচ্ছেন। দ্যাট ওয়াজ ভেরি সিগনিফিক্যান্ট। আমরা ওই পয়েন্টটা কিন্তু ধরেছিলাম, এই নিউজ রুমে দাঁড়িয়েই চর্চা হয়েছিল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হাল ফিলে তিনি উত্তর 24 পরগনায় গিয়ে বললেন বড়দের পুরনো চাল ভাতে বাড়ে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় হারসেলফ যদি বলেন পুরনো চাল ভাতে বাড়ে, তা যারা পুরনো চাল যাদেরকে সিম্বলিক অর্থে পুরনো চাল বলা যায়, সত্যি তো তারা এনকারেজ হবেন। প্রশ্ন হচ্ছে, কালকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 2.5 থেকে 3 ঘন্টা, যা আমাদের রিপোর্ট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলেন। যদি সত্যি দুতরফকে থামতে বলা হয়ে থাকে, তাহলে আজকে কি করে নারায়ণ গোস্বামী, তিনি নতুন প্লেয়ার, বাজারে কি করে নেমে পড়লেন? সুতরাং বিরোধীরা আর একটা প্রশ্ন তুলছেন যে তুমি নবীনই হও ভাই বা প্রবীণই হও, তুমি কিন্তু ঘাসফুল, তুমি থাকো আমাকে মানে আমাকে নিয়েই তুমি এনগ্রাস থাকো। আপনি দেখুন গত 1-1.5 মাস বিজেপি বাজার, এখন রাম মন্দির ইস্যু, এখন রাম মন্দির রামলালার প্রতিষ্ঠা আসছে সামনে, এখন যারা চাকরি পায়নি তারা রাস্তায় নেমে নতুন করে আন্দোলন করছে। এখন কোর্ট চাপ দেবে, 31 তারিখ পেরিয়ে গেছে, কোর্ট চাপ দিতে পারে যে কি হলো, ডেডলাইন ফুরিয়ে গেল। এরকম একটা সময়ে বাজারে শুধুই তৃণমূল, হ্যাঁ দ্বন্দ্ব আছে, বাট এটাও ঠিক শুধুই তৃণমূল এবং তৃণমূল, এটা একটা স্ট্র্যাটেজি নয় তো? এইটাই কিন্তু বিরোধী। একদমই অনেক বড় প্রশ্ন, এটা একটা স্ট্র্যাটেজি নয় তো? এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত